অবশ্য পুরান পড়াই। স্পাইকলেটস এবং ইভেনার রোলার তারা হচ্ছে তাদের মধ্যে মূলত মূল ওপেনিংটা হবে। তোমাদের কি এটা মোটামুটি মনে আছে তো, তাই না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, ছিল যে কোনো একটা ফাইবারের ফ্লক যদি স্পাইকলাইটিস এবং ইভেনার রোলারের মাঝখানের যেই দূরত্ব তার চাইতে যদি বড় হয়ে যায়, তাহলে সেই ফাইবারটা ওই পাশে যেতে পারবে না। ইভেনার রোলার তাকে ধাক্কা দিয়ে মাঝপথে ফেলে দিবে। ধাক্কা দিয়ে সে যখন এখানে আসবে, সে আগের চাইতে ছোট হয়ে যাবে। আবার স্পাইকলাইটিস বে উপরে ওঠার চেষ্টা করবে, আবার ধাক্কা খাবে। যদি পর্যাপ্ত ছোট হয়ে যায় তাহলে ওই পারে পার হয়ে যাবে। শুধু এইটুকু অংশ আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি। আহ ঠিক টোটালি কনভেনশনাল বেল ওপেনারের কোনো ভিডিও আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। তো তোমাদেরকে এই যে স্পাইকলাইটিস এবং ইভেনার রোলার শুধু এইটুকু অংশ তোমাদেরকে একটু দেখাবো। যতটুকু বলবো এবং যতটুকু বুঝাবো ঠিক ততটুকুই দেখবে, এর চেয়ে বেশি দেখবে না। এর চেয়ে বেশি দেখলে এখন মাথায় প্যাচ লেগে যাবে। উম, আচ্ছা, তো এটা হচ্ছে অন্য একটা মেশিন। আমরা যেটা আগে এখনো পড়ি নাই, সামনে পড়বো। কিন্তু এই মেশিনের এই অংশটার সাথে আমাদের স্পাইকলাইটিস, ইভেনার রোলার এবং টেক অফ রোলারের মিল আছে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্পাইকলাইটিস, তারপরে এটা হচ্ছে মনে করো ইভেনার রোলার, এটা হচ্ছে ইভেনার রোলার, এবং এই রোলারটা হচ্ছে টেক অফ রোলার। এইটুকু জায়গা হচ্ছে আমাদের মিলে, সেই জন্যই এই ভিডিওটাকে দেখাচ্ছি। তাহলে এখানে এই জিনিসটা তুমি একটু খেয়াল করে দেখবা। আমি হচ্ছে ভিডিওটা ছাড়বো যে হচ্ছে সমস্ত ফাইবারই কিন্তু স্পাইকলাইটিস বে টেক অফ রোলারের কাছে চলে যাওয়ার চেষ্টা করে। সবাই পারে না, যাদের আকৃতি বড় তারা হচ্ছে ইভেনা রোলারের দ্বারা ধাক্কা খেয়ে আবার পেছনের দিকে ফেরত আসে এবং পুনরায় স্পাইকলাইটিস বে ওঠার চেষ্টা করে। এইভাবে চলতেই থাকে। এই জায়গায় আসলে মূলত আমাদের ওপেনিংটা হয়ে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি যে সবগুলা কিন্তু যাচ্ছে না, কিছু কিছু ফাইবারে ফ্লক হচ্ছে, ফেরত আসছে। এইটুকু জায়গায় হচ্ছে আমাদের আপাতত বোঝার জন্য যথেষ্ট। স্পাইকলাইটিস বে চলে যাওয়ার চেষ্টা করবে কিন্তু অনেকেই আটকা পড়ে যাবে, এবং ইভেনার রোলার ধাক্কা যাকে দিবে সে ইতিমধ্যেই বিটেন হয়ে কিছুটা ছোট হয়ে যাবে আর কি। আচ্ছা, আশা করি তোমাদেরকে ওই জিনিসটা বোঝাতে পারলাম। আমরা আজকে একটু নতুন আরেকটা টপিকে চলে যাই। আমরা বলেছিলাম বেল ওপেনারের মধ্যে দুইটা টাইপ হয়, একটা হচ্ছে কনভেনশনাল বেল ওপেনার আর একটা হচ্ছে অটোমেটিক বেল ওপেনার। তো কনভেনশনাল বেল ওপেনার সম্পর্কে তো আমরা কিছুটা জানলাম, মোটামুটি একটা আইডিয়া হলো। আমরা হচ্ছে অটোমেটিক বেল ওপেনার সম্পর্কে জেনে আসি কিছুটা। তো অটোমেটিক বেল ওপেনার নিয়ে তোমাদের কাছে কি ক্লেনের বই আছে কারো কাছে? জি স্যার, আছে স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, ক্লেনের বইতে হচ্ছে এটা একটু অল্প কথায় লেখা আছে। সমস্যা নেই, স্যার এই বইতেও বইয়ে পাওয়া। স্যার অনেকগুলো স্যার ছবি নাই স্যার। কোন বইয়ে? স্যার ওই যে ক্লেনের বইয়ে। হ্যাঁ, এই জন্যই তো আমি হচ্ছে তোমাদেরকে এইটা কিনতে বলেছিলাম। ঠিক আছে, স্যার রিটার ম্যানুয়াল। হ্যাঁ হ্যাঁ, রিটার ম্যানুয়াল। আর ক্লেনের বইটা হচ্ছে ক্লেনের বইতে দু একটা টপিক আবার ভালো সহজ পাবে, যেমন এই যে রিটার ইউনিফ্লক যেটা, এটা। আচ্ছা, সমস্যা নেই, আমি আগে বুঝিয়ে দিচ্ছি তারপরে তোমাদেরকে বলি। আহ আগে একটা ভিডিও আমরা দেখে আসি অটোমেটিক বেল ওপেনারের। আমরা হচ্ছে ব্লুরুম সেকশনে চলে যাব, আমাদের ব্লগ সাইটের ব্লুরুম সেকশনে গিয়ে এইটা রিটার অটোমেটিক বেল ওপেনার, অনেকগুলা বেল ওপেনারই আছে। এখানে আমরা রিটারের একটা ভিডিও রেখেছি আর একটা লাক্সমির একটা ভিডিও রেখেছি বেল ওপেনারের জন্য। আরো ভিডিও তোমরা পাবা।
এই যে রিটার অটোমেটিক বেল ওপেনার, এই ভিডিওটা আগে আমরা দেখে আসি। তোমরা কি ভিডিওর ভলিউম কি শুনতে পাও? না স্যার, না স্যার। সেটা না শুনলেও কোনো সমস্যা নেই, কোনো কথা নাই, শুধু একটু আওয়াজ টাওয়াজ হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা এটা একটু খেয়াল করি। সবার প্রথমে দেখো, সবার প্রথমে যে পার্থক্যটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে কনভেনশনাল বেল ওপেনারে যেরকম আমরা হচ্ছে ম্যানুয়ালি প্রি ওপেন করে বেলকে ফিট দিই, অটোমেটিক বেল ওপেনারে আমাদেরকে ম্যানুয়ালি প্রি ওপেন করার প্রয়োজন পড়ে না। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে হচ্ছে এগুলা কিন্তু পুরো আস্ত বেলকেই হচ্ছে রেখে দেওয়া হয়েছে। শুধুমাত্র উপরে যে টেপটা থাকে, সিনথেটিক টেপ বেলটাকে আটকে রাখার জন্য, শুধু সেই টেপটাকে খুলে ফেলে সাথে সাথে হচ্ছে সরাসরি বেলগুলিকে অটোমেটিক বেল ওপেনের নিচে দিয়ে দেওয়া হয়। আরেকটু আগাই আমরা। এগুলো কিন্তু সব হচ্ছে ডিরেক্ট বেল, হ্যাঁ, আস্ত বেলটাকেই দিয়ে দেওয়া হয়েছে। এটা অটোমেটিক বেল ওপেনারের একটা অনেক বড় সুবিধা। প্রোডাকশন রেট অনেক বেশি, 2000 কেজি পার আওয়ার। তো একটা নাকের মতো জায়গা দেখা যাচ্ছে, তাই না? এই যে একটা নাক, লম্বা নাকের মতো জায়গা দেখা যাচ্ছে যে বেইলের উপর দিয়ে যাচ্ছে। এই লম্বা হচ্ছে নাকটাকে বলা হয় এক্সট্রাকশন অ্যাসেম্বলি। আমি একটা এক্সট্রাকশন অ্যাসেম্বলি, এই নামগুলি হচ্ছে আমি একটা ওয়ার্ড ফাইলে লিখে রাখি। তাহলে সবার প্রথমে আমরা যার নাম বললাম সেটা হচ্ছে একটা এক্সট্রাকশন অ্যাসেম্বলি। এক্সট্রাকশন মানে বের করে নিয়ে আসা, অ্যাসেম্বলি মানে সমাবেশ। যদি এখানে বোঝানো হচ্ছে যেই অংশটা, মেশিনের যে অংশটা ফাইবারকে এক্সট্রাক্ট করে নিয়ে আসে তাকেই বলা হচ্ছে এক্সট্রাকশন অ্যাসেম্বলি। মেশিন যেহেতু এটা একটা বেল ওপেনার, তো উপর দিয়ে হচ্ছে আমরা যাকে দেখছি যে নাকের মতো এক্সট্রাকশন অ্যাসেম্বলি যেটা যাচ্ছে, সে আসলে ফাইবারের উপর থেকে গিয়ে গিয়ে ফাইবারের ওখান থেকে খামচি দিয়ে কিছু কিছু হচ্ছে বেল থেকে ফাইবার গুলিকে টেনে নিয়ে আসে, খামচি দিয়ে নিয়ে আসে। অর্থাৎ এই এক্সট্রাকশন অ্যাসেম্বলির ভিতরে রোলার আছে, প্লাকিং রোলার। এর ভিতরে আছে হচ্ছে প্লাকিং রোলার। আমি তোমাদেরকে দেখাবো প্লাকিং রোলার দেখতে কিরকম হয়। প্লাকিং রোলার, ওই যে আমরা বলি না যে ভ্রু প্লাক করে, তখন কি করে যে হচ্ছে চিমটা দিয়ে ধরে কিছু ভ্রুয়ের অংশকে টেনে নিয়ে আসা হয়, এটাও এরকম প্লাকিং স্যার, রোলার। স্পাইক আর প্লাকিং রোলার কি একটু ডিফারেন্ট? স্পাইক রোলারও ব্যবহার করা হয়, তবে হ্যাঁ, প্লাকিং রোলারের ডিফারেন্ট হচ্ছে এরকম যে প্লাকিং রোলার আমার হাত যেরকম ঠিক এরকম থাকে আর কি। তার কাজ হচ্ছে এরকম জি করে স্যার। ধরে টেনে নিয়ে আসবে। তবে হ্যাঁ, এই প্লাকিং রোলার বা এক্সট্রাকশন রোলারের জায়গায় অনেক সময় স্পাইক রোলারও ব্যবহার করা হয়। কিন্তু হ্যাঁ, নামের দিক থেকে বোঝা যাচ্ছে অবশ্যই ডিফারেন্ট। প্লাকিং রোলার মানে খুব নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে যে সে একদম ২ টা আংটা থাকবে, আংটা দিয়ে খামচি ধরে টেনে নিয়ে আসবে। তোমাদেরকে প্লাকের দেখাবো মতো আমি। আর কি কিছুটা। জি, আমি তোমাদেরকে হচ্ছে দেখাবো পরে। আপাতত এই ভিডিওটা আমরা দেখে নিই। তো তার মানে এই এক্সট্রাকশন অ্যাসেম্বলির ভিতরে এখানে প্লাকিং রোলার বা এক্সট্রাক্টিং রোলার থাকে। স্পাইক রোলারও থাকতে পারে। আইডি লেখার দরকার নেই। অনেকেই চ্যাট বক্সে আইডি লিখে বসে আছে। দরকার নেই। যাচ্ছে। তার মানে সে কিন্তু যাচ্ছে, প্লাগ করতে করতে যাচ্ছে। ফাইবারকে নিতে নিতে যাচ্ছে। এই ফাইবার প্রত্যেকবার এই যে এখান থেকে নিচে যদি তাকাই, এটা কিন্তু হচ্ছে এক্সট্রাকশন অ্যাসেম্বলির নিচে যদি আমি চলে যাই, বোঝা যাচ্ছে ভিউটা? এক্সট্রাকশন অ্যাসেম্বলির নিচে যদি আমি চলে যাই, তখন এখান থেকে কোন ম্যানুফ্যাকচারার একটা রোলার ব্যবহার করে, কোন ম্যানুফ্যাকচারার ২ টা রোলার ব্যবহার করে। ঠিক আছে? এখান থেকে রোলার গুলিকে দেখা যাবে। এটা নিচের অংশটা। এখানে আসলে মূলত বেল ওপেনার এর, এখানে অটোমেটিক বেল ওপেনার এর ২ টা কাজ হয়। ২ টা কাজ হয়। একটা হচ্ছে এটাকে কিভাবে লিখি? উম ২ টা কাজ হয় এখানে। 2 functions are
অকার্ড, দুইটা ঘটনা ঘটে সাইমultaneously বা সিমultaneously হয়, দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে ফাইবার এক্সট্রাকশন, এটা হচ্ছে একটা ঘটনা, তাহলে নোট ডাউন করে রাখতে পারো, তাহলে মনে থাকবে দেখবা পরে। আর একটা হচ্ছে ফাইবার সাকশন। এই দুইটা কাজ হচ্ছে তোমার একই সাথে ঘটতে থাকে একটা অটোমেটিক বেল ওপেনারে। তো কি কি, একটা হচ্ছে ফাইবার এক্সট্রাকশন। এক্সট্রাকশন মানে কি, অর্থাৎ ওই যে বেল ওপেনারের মধ্যে বেলগুলি যে একদম হাইলি কম্প্রেসড অবস্থায় ছিল, সেই জায়গা থেকে খামচি দিয়ে বা হচ্ছে স্পাইক রোলার দিয়ে সেখান থেকে ফাইবারগুলিকে আলাদা করা, অর্থাৎ বেল থেকে ফাইবারগুলিকে আলাদা করা, এক্সট্রাক্ট হলো। এরপরে আলাদা করে যদি ফাইবারগুলো ওখানেই থেকে যায় তাহলে তো লাভ হচ্ছে না, তাকে নিয়ে আসতে হবে, ফাইবারগুলিকে নিয়ে এসে পরবর্তী মেশিনে পৌঁছাতে হবে। এই জন্য হচ্ছে আমার একটা ফাইবার সাকশন লাগবে। সাকশন মানে কি আমরা জানি তো, ভিতরের দিকে টেনে নেওয়া, ঠিক আছে? তার মানে এক্সট্রাকশন অ্যাসেম্বলি কি করবে, ফাইবারকে এক্সট্রাক্ট করবে, অর্থাৎ ফাইবারকে হচ্ছে যে কম্প্রেসড বেল ছিল সেখান থেকে আলাদা করে ফেলবে। আর সাকশন অ্যাসেম্বলি কি করবে, সেটা হচ্ছে ফাইবারগুলিকে সাকশন করে নিয়ে টেনে নিয়ে চলে যাবে। দুইটা কাজ এখানে একই সাথে ঘটবে। তার মানে এখানে একই সাথে এক্সট্রাকশনও হচ্ছে এবং সাথে সাথে যাকে এক্সট্রাক্ট করা হচ্ছে ওই ফাইবারটা কিন্তু মোটেও এখানে বসে থাকে না, সে হচ্ছে উপরের দিকে দৌড় দেয়। কেন? কারণ হচ্ছে একটা সাকশন কাজ করে, এখানে এয়ার সাকশন কাজ করে। আমরা স্যার, আবার এক্সট্রাকশন আমরা এক কথায় কি বলতে পারি? এক্সট্রাকশন মানে হচ্ছে বের করে নিয়ে আসা, টেনে নিয়ে আসা, ফাইবারকে আলাদা করা। কোত্থেকে আলাদা করা? বেল থেকে আলাদা করা। এই যে সাকশন করে ফাইবারগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে এই দিক থেকে। এটা অবশ্যই অ্যানিমেটেড। এই যে রোলারের তোমার প্লাকিং রোলারের স্পাইক গুলা দেখা যাচ্ছে এদিক থেকে। এবং এক্সট্রাকশন অ্যাসেম্বলির কিন্তু এখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা, সেটা হচ্ছে এক্সট্রাকশন অ্যাসেম্বলির দুই দিকেই কিন্তু ফাইবার রাখা যায়। দেখো এই ডান দিকেও ফাইবার আছে, বাম দিকেও ফাইবার আছে, ঠিক আছে? দুই দিকেই কিন্তু ফাইবারকে রেখে দেওয়া সম্ভব। অর্থাৎ এটার একটা ভালো দিক যে হচ্ছে প্রচুর পরিমাণ বেইলকে একবারেই প্রসেস করে ফেলা যায়। এক্সট্রাকশন অ্যাসেম্বলির দুই পাশেই হচ্ছে তোমার ফাইবারের বেইলকে তোমার হচ্ছে রেখে দেওয়া যায়। এবং স্যার এক্সট্রাকশন অ্যাসেম্বলি, মেশিনটা তো টার্ন ওভার নেয় না জি জি 360 ডিগ্রিতে? হ্যাঁ হ্যাঁ, না 360 না 180 ডিগ্রি আর কি। ও তো সরি স্যার। সে এই পাশেরটা এক পাশের ফাইবারকে সে যখন কভার করে ফেলবে এরপরে সে 180 কে কভার করতে পারে। 180 ডিগ্রি রিমুভ করে সে উল্টা দিকেও চলে আসতে পারে। এই যে এক্সট্রাকশন করে সাকশন করে সে নিয়ে যাচ্ছে ফাইবার গুলিকে। এটা অ্যানিমেটেড। এখানে হচ্ছে রোলারটাকে একটু দেখা যাচ্ছে আর কি, প্লাকিং রোলার বা স্পাইক রোলার যেটা সেটাকে দেখা যাচ্ছে, বা ওপেনিং রোলারও বলা যেতে পারে যেহেতু সে ফাইবার গুলিকে ওপেন করে। তো এটাতে বোঝানো হচ্ছে যে রোলারের কাজ কেবলমাত্র এক্সট্রাক্ট করা, ফাইবার গুলিকে আলাদা করা, এরপরে সাকশন করে নিয়ে যাওয়া হবে। তো অটোমেটিক বেল ওপেনারের ক্ষেত্রে এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এই যে 180 ডিগ্রি মুভ করলো, তো অটোমেটিক বেল ওপেনারের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। যে অটোমেটিক বেল ওপেনার মূলত দুইটা কাজ, একটা হচ্ছে এক্সট্রাকশন আর একটা হচ্ছে সাকশন। এখান থেকে হচ্ছে রোলারটাকে দেখা যাচ্ছে এই পাশ থেকে। দেখ মোটামুটি এইটুকুই। তো এখন এই ক্ষেত্রে আমাকে দুই একটা জিনিসের সাথে আমি পরিচিত হই। তো এই যে নাকের মতো লম্বা অংশটা,
তো এটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রাকশন অ্যাসেম্বলি। আর যেই এক্সট্রাকশন অ্যাসেম্বলিকে যে ধরে রেখেছে সেটাকে আমরা বলি হচ্ছে টারেট। বানানটা আমি লিখছি, টারেট। টারেট টারেট শব্দটা তোমরা কেউ পরিচিত এটার সাথে? টারেট শব্দটার সাথে পরিচিত হতেও পারো। জি স্যার, স্যার, জি স্যার, চূড়া। পরিচিত স্যার। হ্যাঁ বলো তো কোথায়? বেইল ওপেনারের উপরের অংশ স্যার। দূর, এটা না, আগে থেকে পরিচিত। চূড়া স্যার। টারেট মানে চূড়া? আমি জানি না। আচ্ছা যাই হোক, আরো দু একজন বলো যদি জানা থাকে। স্যার পিলার। উহুম। একদম উপরের অংশটা। হ্যাঁ, টারেট যেটা বললাম যে যেটাকে ওরা টাওয়ার বলছে আর কি। আমি আরেকটু ক্লু দেই, এটা হচ্ছে তোমার যুদ্ধাস্ত্রের সাথে সম্পর্কিত। এবার বলো তো। এটা একটা ট্যাঙ্ক। মানে হ্যাঁ বলো কি? প্রোটোটাইপের স্যার, মানে আমি বলেছি এটা একটা যুদ্ধাস্ত্রের সাথে সম্পর্কিত। আর মিলায় দেখো তো। স্যার কামান। আচ্ছা, এটা হচ্ছে অর্ধেক। আসলে আমি উত্তরটা বললে বুঝে যাবে। সেটা হচ্ছে ট্যাঙ্ক। ট্যাঙ্কের উপরে স্যার, তোমার ট্যাঙ্ক। হচ্ছে ট্যাঙ্কের কামানটাকে যে অংশটা হচ্ছে ধারণ করে সেই অংশটাকে বলা হচ্ছে টারেট। কারণ ট্যাঙ্কের উপর অংশ দেখবা সে ডানেও মুভ করতে পারে, বামেও মুভ করতে পারে, যেন বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে মানে গোলাবর্ষণ করা যায়। সেই জন্য ট্যাঙ্কেরও ওই অংশটাকে বলা হয় হচ্ছে টারেট, যে অংশটা মুভ করতে পারে। হ্যাঁ বলো। এটাই বলতে চাইছিলাম স্যার। তাই, হ্যাঁ। তো যাই হোক, তো এটার এই অংশটাকে বলা হয় টারেট। আর নিচের যে ফ্রেমটা হচ্ছে টারেটকে ধারণ করে রাখে তাকে বলা হয় হচ্ছে চেসিস, অর্থাৎ মূল বডি। নিচের অংশটাকে বলা হয় হচ্ছে চেসিস। চেসিসের সাথে চেসিসটা যেই অংশ জুড়ে এই যে এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, চেসিস কিন্তু সবসময় এই লাইন ধরে যাওয়া আসা করে। একবার সামনে যায়, একবার পিছনে যায়। তো এই যে যেমন এখানে যে যাচ্ছে, এই অংশটাকে আমরা বলি হচ্ছে রেইল বা গাইড রেল বা রেইল। অর্থাৎ যেই পথ ধরে চেসিস চলাফেরা করে আর কি, সেই অংশটাকে আমরা বলি হচ্ছে রেইল। আর এই যে সাকশন করা হচ্ছে, এখানে সাকশন করা হচ্ছে না, তো সাকশন করা জিনিসপত্রগুলি কি হয়, সাকশন করার সময় যে রেলের মাঝখান দিয়ে, যেমন ধরো এই যে এখানে সাকশন চলছে, এখন এই সাকশন করার ফলে ফাইবারগুলি কোথায় যাবে, সাকশন করা ফাইবারগুলি কোথায় যাবে। তো এখান থেকে আমরা দেখেছিলাম বোধ হয় একটা পাইপ আছে, সাকশন করার ফলে একটা পাইপ আছে। একটু খুঁজে বের করার চেষ্টা করছি পাইপটা কোথায় দেখালো। হ্যাঁ, এটা। তার মানে সাকশন করার ফলে হচ্ছে এই পাইপ দিয়ে সাকশন করে নিয়ে আসা হয়, যে এটা দিয়ে নামে, ঠিক আছে, নেমে তারপরে এই পাইপটা রেলের মধ্যেও থাকে। তারপরে এই যে আরেকটা সাকশন পাইপ দেখা যাচ্ছে, হ্যাঁ, অথবা তারপরে অন্য একটা পাইপ দিয়ে পরের মেশিনে চলে যায়। তো যেই ডাক্ট বা যেই পাইপটা এখানে ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে ফিড ডাক্ট। অর্থাৎ সাকশন করার পরে যেই ডাক্ট ধরে ফাইবারগুলি পরবর্তী মেশিনের দিকে যাবে তাকে বলা হয় হচ্ছে ফিড ডাক্ট। এইগুলি হচ্ছে স্যার তাহলে মোটামুটি আমাদের কম্পোনেন্ট। প্রি ক্লিনিং এর জন্য চলে যায় স্যার এটা পাইপ। হ্যাঁ হ্যাঁ, কোথায় যায় সেটা আমরা এখনো বলি নাই। ভাই বানান ভুল করছি কেন? না, আচ্ছা। তো আরে চেসিস বানানে দুইটা এস দেখছো, ভুলেই গেছি। এই এমএস ওয়ার্ড আইসে আমাদের বানান ভুলাই দিছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের। তাহলে এক্সট্রাকশন অ্যাসেম্বলি কারা? এক্সট্রাকশন অ্যাসেম্বলি হচ্ছে যেই লম্বা নাকের মতো অংশটা আমরা দেখতে পেলাম অটোমেটিক বেল ওপেনারের ক্ষেত্রে, ঠিক আছে। তো এটাই হচ্ছে এক্সট্রাকশন অ্যাসেম্বলি। তার ভিতরে কি থাকে? তার ভিতরে এক্সট্রাক্টিং রোলার থাকে, বা সেটাকে প্লাকিং রোলারও বলতে পারো, স্পাইক রোলারও বলতে পারো। আমাদের হচ্ছে এই ভিডিওতে অবশ্য ওরা টেক অফ রোলার বলেছে, সমস্যা নেই, আমাদের বইতে যেটা লেখা আছে একটা দিলেই হয়। এগুলি মুশকিল হচ্ছে এক এক ম্যানুফ্যাকচারার তারা যখন বের করে এক এক মডেল এরকম এক একটা নামে চালায় দেয় আর কি। এটা এমন আহামরি কোনো ঘটনা না। তো আমি লিখেছি প্লাকিং রোলার। এরপরে হচ্ছে টারেট। টারেট কাকে বলে? ওই যে 180 ডিগ্রি এক্সট্রাকশন অ্যাসেম্বলিকে নিয়ে 180 ডিগ্রি যেই টাওয়ারটা মুভ করতে পারে তাকে হচ্ছে টারেট বলে। ট্যাঙ্ক দিয়ে মনে রাখতে পারো। তারপর হচ্ছে চেসিস, মূল যেই ফ্রেম যে টারেটকে বহন করলো, ঠিক আছে, নিচের যেই ফ্রেমটা যে টারেটকে বহন করলো সেই হচ্ছে চেসিস। আচ্ছা, এই যে এই নিচের যে ফ্রেমটা ছিল যে টারেটকে বহন করে যাচ্ছে, তাকেই আমরা হচ্ছে চেসিস বললাম। অর্থাৎ এই যে নিচের যে ফ্রেমটা তাকে বহন করে তাকেই আমরা বলি চেসিস। তারপরে ফিড ডাক্ট। ফিড ডাক্ট কি জিনিস? এই হচ্ছে এক্সট্রাকশন করার পরে তাকে তো সাকশন করতে হবে। তো সাকশন করা ফাইবারগুলি যেই ডাক্টের মাঝখান দিয়ে পার হয়ে যাবে তাকেই বলা হয় হচ্ছে ফিড ডাক্ট।
এই হচ্ছে মোটামুটি আমাদের বেইল ওপেনারের সাথে প্রথম পরিচয়, অটোমেটিক বেইল ওপেনারের সাথে। আরেকটা ভিডিও আমরা দেখতে পারি, লাক্সমির একটা ভিডিও দেখে আসি। ওরা যেমন বলেছে বেইল প্লাকার, একই জিনিস, বেইল ওপেনার, বেইল প্লাকার, অর্থাৎ বেইল থেকে ফাইবারকে প্লাগ করে নিয়ে আসবে যে, সেই হচ্ছে বেইল প্লাকার। এখানে অবশ্য ওরা একটা তথ্য দিয়েছে, যে যেই বেইল ছিল, এই বেইলটাকে তারা এতই ছোট ছোট করে ভাগ করবে যে এক একটা ফ্লকের সাইজ হবে অ্যারাউন্ড 20 মিলিগ্রাম। এবং ইনক্রিজড ওপেননেস ভ্যালু হচ্ছে একটা মান, যে ফাইবারের হচ্ছে ফ্লকের সাইজ যত কম হবে ওপেননেস ভ্যালু তত বেশি হবে। তো ওদেরটা দেখতে একটু কেমন জানি, মানে দেখতে বেশি একটা ভালো না। যাই হোক, কিন্তু একই জিনিস, যেমন ধরো ওদের এখানে আবার এক জোড়া রোলার, ঠিক আছে, এক জোড়া রোলার, আর রিটার ব্যবহার করতেছে একটা রোলার, ট্রুজলারেরও এক জোড়া রোলার। এই যে এক্সট্রাকশন করে সাকশন করে তারা নিয়ে যাচ্ছে। আশা করি মোটামুটি তোমরা হচ্ছে অটোমেটিক বেল ওপেনারটা বুঝতে পারছো। তো এই জিনিসগুলোরই হচ্ছে বিবরণ তোমরা খুঁজে পাবে আমাদের এই বইতে। এখানে তোমরা হচ্ছে যে রিটার A11 ইউনিফ্লক, ইউনিফ্লক হচ্ছে রিটারের অটোমেটিক বেল ওপেনের নাম, ইউনিফ্লক, ঠিক আছে। এর বাইরে হচ্ছে ট্রুজলার, মার্জলি, অবশ্য ট্রুজলারেরটা বেশি জনপ্রিয়, ট্রুজলারেরটা হচ্ছে বেশি জনপ্রিয়। তোমরা যেটা করতে পারো, আমি একটু তোমাদেরকে বলে দিই যে কতটুকু লিখতে হবে পরীক্ষার মধ্যে, তোমরা একটু নোট ডাউন করে নাও, যে এখান থেকে, নাকি এটা পরে দেখাই দিব। অবশ্য বাসায় পড়ার জন্য এটা দেখতে পারো, ওই যে 1422 এটা ফলো করো। The Ritter Uniflock enables up to 130 bales arranged for up to 4 components per blend over a maximum bale layout length of 47.2 meter। 47.2 মিটারের লেন্থ মানে হচ্ছে, আমাদের নিশ্চয়ই মনে পড়ে যে আমরা এক্সট্রাকশন অ্যাসেম্বলির দুই পাশেই হচ্ছে বেল সাজিয়ে রেখেছিলাম, তো কতটুকু জায়গা জুড়ে সাজিয়েছিলাম এটার একটা লিমিট আর কি। যে রিটারের ইউনিফ্লক মডেলে অ্যারাউন্ড 47.2 মিটার পর্যন্ত হচ্ছে রাখা যায় বেল, এবং এইটুকু জায়গার মধ্যে 130টা বেল হচ্ছে অ্যারেঞ্জ করে রাখা যাবে, 130টা বেল, এই আর কি। এখানে অবশ্য ওরা প্রোডাকশন রেট একটু কম বলেছে, 1400 কেজি পার আওয়ার। তার মানে এই মডেলটা, এইখানে এই বইতে যে A11 মডেলটা লেখা হয়েছে, তো ওটা 1400 কেজি পার আওয়ারে ছিল। আমরা হচ্ছে তার পরবর্তী মডেলের একটা ভিডিও দেখছি আর কি, তো তখন সেই কারণে সেটা বেশি বলে দিচ্ছে, যে হচ্ছে অ্যারাউন্ড 2000 কেজি পার আওয়ার। তারপরে হচ্ছে গাইড রেল নিশ্চয়ই হচ্ছে মনে পড়ছে, ওই যে আমরা বলেছিলাম যে এই পথ ধরে সে পথ চলে, ঠিক আছে, সেটাকে গাইড রেল বলে। ক্যারিজ এ টারেট which swivels through 180 ডিগ্রি, যেটা 180 ডিগ্রি হচ্ছে যেতে পারে, and supports an extracting assembly, ঠিক আছে, which can be raised and lowered। extracting assembly ওই যে নাকের মতো অংশটা, যাকে খুব সহজেই হচ্ছে উপরে উঠানো যায়, নিচে নামানো যায়, কারণ খুব সহজ, বেলটাকে সে যত বেশি ফাইবারকে তুলে নিবে ততই তো বেলের হাইট কমে আসবে, তাই না? তো অবশ্যই যদি এক্সট্রাকশন অ্যাসেম্বলি নিচে না নামে, তাহলে তো একটু পরেই 2-3 মিলিমিটার গ্রিপ করে নেওয়ার পরেই তো সে আর নাগাল পাবে না, কারণ যত বেশি প্লাগ করবে ততই তো বেলের হাইট আস্তে আস্তে নিচে নেমে আসবে। তো এক্সট্রাকশন অ্যাসেম্বলিকে উপরে উঠতে হবে এবং নিচে নামতে হবে। তো এই প্যারাগ্রাফটা পর্যন্ত পড়ে নিবা, তারপরে
তারপরে হচ্ছে এইখান থেকে দ্য প্রোডাকশন রেট এইটুকু পর্যন্ত পড়ে নিতে হবে। আমি আবার একটু দাগিয়ে দিই যারা ফলো করতেছো। উপরের থেকে এখানে দ্য রিটার ইউনিফ্লক ইনেবলস আপ টু 130 bales arranged for up to 4 components, অর্থাৎ 4 ধরনের ফাইবারের বেল তুমি ব্যবহার করতে পারবা একসাথে। ঠিক আছে, যেমন কটন, ভিসকোস, পলিয়েস্টার, মডেল, 4 ধরনের ফাইবারের বেল তুমি একসাথে দিলেও সে হচ্ছে এটাকে পারফেক্টলি ব্লেন্ড করতে পারে। এর চেয়ে বেশি তুমি দিতে পারো, কিন্তু হচ্ছে ব্লেন্ডের পারফেকশনটা ভালো হবে না। ব্লেন্ড ওভার এ ম্যাক্সিমাম বেল লেআউট লেংথ অফ 47.2 মিটার টু বি প্রসেসড। ঠিক আছে, এইটুকু পর্যন্ত এই 4 লাইন দাগাও। হ্যাঁ, তারপরে হচ্ছে দ্য প্রোডাকশন রেট ইজ নরমালি, এক লাইন বাদ দিতে পারো, দ্য প্রোডাকশন রেট ইজ নরমালি আপ টু 1400 কেজি পার আওয়ার। এরপরে হচ্ছে পরের পাতায় চলে আসবা। এই যে দ্য ফিডডাক্ট, ফিডডাক্ট কোনটা নিশ্চয়ই বুঝেছো। ঠিক আছে, ফিডডাক্ট হচ্ছে এই যে এই পথে, এটা টারেটের ভিতর থেকে পাইপ গিয়ে এদিক দিয়ে বের হয়ে আসবে, এই রেলের মাঝখানে কিন্তু ফিডডাক্ট থাকবে। দ্য ফিডডাক্ট এখান থেকে the feed duct and the two bottom rails are secured to the floor, অর্থাৎ ফিড ডাক্ট হচ্ছে ফ্লোরেই থাকবে। এ চেসিস, এরপরে আসছে চেসিস এর আলোচনা। এ চেসিস which moves back and forth, ব্যাক এন্ড ফোর্থ মানে সামনে এবং পিছনে, অর্থাৎ চেসিস হচ্ছে এই যে এটা ফ্রেমটা যে টারেটকে বহন করে, এই চেসিসটা সামনেও যাবে আবার পিছনেও আসবে। এ চেসিস which moves back and forth, সে সামনেও যাবে পিছনে আসবে অন দ্য গাইড রেলস। গাইড রেল কোনটা? এই যে এই পথটাকে আমরা বলেছিলাম হচ্ছে গাইড রেল। এই গাইড রেল ধরে চেসিসটা সামনে যাবে এবং পিছনে আসবে। তো গাইড রেলটা কি করে, সরি চেসিসটা কি করে? চেসিস হচ্ছে ক্যারিজ এ টারেট, চেসিসটার উপরে কিন্তু টারেট বসানো থাকে, উইথ সুইভেলস, যেটা হচ্ছে ঘুরে, উইথ সুইভেলস যেটা ঘুরতে পারে, থ্রো 180 ডিগ্রি, 180 ডিগ্রি জুড়ে ঘুরতে পারে, অ্যান্ড সাপোর্টস মানে হচ্ছে সে ধারণ করে, অ্যান্ড এক্সট্রাক্টিং অ্যাসেম্বলি, একটা সে এক্সট্রাকশন অ্যাসেম্বলিকে সে ধারণ করে, হুইচ ক্যান বি রেজড এন্ড লোয়ার্ড, এক্সট্রাকশন অ্যাসেম্বলিটাকে উপরে উঠানো যায়, নিচে নামা যায়। ঠিক আছে, এইটুক পর্যন্ত হচ্ছে থাকবে। তারপরে তুমি হচ্ছে হ্যাঁ, এইটুক পর্যন্ত রেজড এন্ড লোয়ার্ড আসলো উপর থেকে শুরু করে। এরপরে নিচে চলে আসো এই দ্বিতীয় লাইন থেকে, the production rate and the total weight of feed material can be entered manually on the numerical keyboard. কন্ট্রোল প্যানেলে হচ্ছে প্রোডাকশন রেট এবং হচ্ছে আমার টোটাল কত ম্যাটেরিয়াল আমি ফিড দিলাম এটাকে ম্যানুয়ালি ইনপুট করা যাবে। তারপরে এইটা, তারপরে হচ্ছে এখানে চলে আসো, দ্য প্রোডাকশন রেট, এই যে কিবোর্ড এইটুক পর্যন্ত দেখো 3 নম্বর লাইন পর্যন্ত। এরপরে হচ্ছে দ্য বেলস আর লেড আউট টু লেফট এন্ড রাইট অফ দ্য মেশিন, বেলগুলিকে মেশিনের ডানে এবং বামে দুই দিকেই হচ্ছে রেখে দেওয়া যায়। ঠিক আছে, বেলস ক্যান বি প্রসেসড ফ্রম বোথ সাইড সাইমালটেনিয়াসলি ইনটু ওয়ান ব্লেন্ড। তুমি এটা করতে পারো, এক সাইডে কটন এক সাইডে ভিসকোস, তখন হচ্ছে এক্সট্রাকশন অ্যাসেম্বলিটা একবার এই পাশ থেকে কটন নেবে, আবার সাথে সাথে ওই পাশ থেকে ভিসকোস নেবে, আবার কিছুক্ষণ এই পাশ থেকে কটন নেবে, আবার ওই পাশ থেকে ভিসকোস নেবে। এটা করতে পারো, কিন্তু তাহলে প্রচুর সময় লাগবে। from both sides simultaneously into several blends or from the one side only, অথবা সে কেবলমাত্র এক সাইড থেকেও সে নিতে পারে। ওটাই সাধারণত করা হয়, কারণ তাতে করে হচ্ছে সময় অনেকখানি বেঁচে যায়, তাতে হচ্ছে সময় অনেকখানি বেঁচে যায় এই মোটামুটি। তো এটা হচ্ছে আমাদের অটোমেটিক বেল ওপেনার। অটোমেটিক বেল ওপেনার অবশ্য আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া যায়, ডায়াগ্রাম একটা দিতে হবে। এই ডায়াগ্রামটা তোমরা হচ্ছে দিতে পারো। স্যার প্রেজেন্টটা কাইন্ডলি নিয়ে নিলে ভালো হতো। প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট আমরা নিচ্ছি, এই তো এই জি, এক স্যার। মিনিট বললেই আমরা কাজ শেষ। ডায়াগ্রাম কি স্যার এক্সামে দিতে হবে স্যার? জি জি, ডায়াগ্রামটা এক্সামে দিতে হবে। স্যার এখান থেকে কোশ্চেনটা স্যার কেমন ভাবে পড়তে পারে স্যার, যে বর্ণনা চাবে হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দুইটা জিনিস থাকবে, আমি বলে দেবো যে যে কোনো একটা অটোমেটিক বেল ওপেনারের হচ্ছে এই ওয়ার্কিং প্রিন্সিপাল এবং হচ্ছে তার ডায়াগ্রাম, ডায়াগ্রাম সহকারে ওয়ার্কিং প্রিন্সিপালটা বলো। কনভেনশনাল বেল ওপেনারের ক্ষেত্রে প্রশ্নের ধাঁচ একই রকম, যে হচ্ছে একটা মেশিনের ডায়াগ্রাম আঁকো এবং হচ্ছে আমাদেরকে এই ইয়েটা বলো আর কি, যে ওয়ার্কিং প্রিন্সিপালটা বলো। পরবর্তীতে আমি তোমাদেরকে কোন ডায়াগ্রামটা হচ্ছে, আমাদের প্লেনের বইতে একটা ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রামটা হলে আমাদের জন্য সুবিধা হতো। তো এখানে ঠিক সরাসরি বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী এটা কি একটুখানি আপডেট করলে হয়তো ডায়াগ্রামটা দেওয়া যাবে, প্লেনের বই তো সাথে থাকলে ভালো হতো, বা এটাও দেওয়া যেতে পারে, এটা দিলেও সহজ। কারণ কি, সহজ না একটু কঠিন, কিন্তু এটা সহজ, এটা উপযোগী কেন,
এখানে সবগুলো কম্পোনেন্ট আছে, এক্সট্রাকশন অ্যাসেম্বলি আছে, টারেট আছে, চেসিস আছে, গাইড রেল আছে, ঠিক আছে। এখানে যেমন স্যার অনেক কিছু যখন নাই। হ্যাঁ বলো। স্যার যখন ডায়াগ্রাম দিবেন তখন কি ডেসক্রিপশন দিতে হবে? জি জি, যদি ডায়াগ্রাম প্লাস ডেসক্রিপশন দেই তাহলে হচ্ছে 5 নাম্বার, ও আচ্ছা। আর যদি হচ্ছে যে কোনো একটা দিই তাহলে হচ্ছে আড়াই। 5 নাম্বারের কোশ্চেনে তুমি যদি হচ্ছে ইয়ে করো, ওই 5 নাম্বারের প্রশ্নে তুমি যদি শুধু বিবরণ লেখো তাহলে আড়াই, আর যদি শুধু ডায়াগ্রাম নিখুঁতভাবে এঁকে ফেলতে পারো তাহলেও আড়াই। এইভাবে মার্কিংটা আমরা ভাগ করবো আর কি, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে অটোমেটিক বেল ওপেনার আমাদের হয়ে গেল। আমরা যাচ্ছি এখনই অ্যাটেন্ডেন্সে। তোমাদেরকে সিলেবাসটা একটু দেখাই যে আমরা কতটুকু পর্যন্ত হয়েছে। আচ্ছা, এখানে আমাদের এই বেল ওপেনার টপিক নাম্বার 2 পর্যন্ত হয়ে গেছে আর কি। আমরা এখন হচ্ছে ইয়ে করব, টপিক নাম্বার 2 এর পরে আমরা মাল্টি ফাংশন সেপারেটর এটার দিকে চলে যাব। স্যার ওটা তো শীট লেখা আছে। আবার বলো। স্যার যেটা পড়াবেন নেক্সট ক্লাসে ওটা তো স্যার শীট লেখা আছে, আমাদের কি তাহলে শীট দিবেন? না, এটা শীট নেই, যে এখানে বইতেই আছে। আমি তো বলে দিলাম যে কোনখান থেকে কতটুকু লিখতে হবে, আমি ছোট করে দিয়েছি, ঠিক আছে। তুমি হয়তো ফলো করো নাই, অন্য যারা ছিল বন্ধুরা ওদের কাছ থেকে নিয়ে নিও। এটাই তো শীট। শীট না আসলে এটা বই, ওই ক্লেনের বই থেকে আছে। তো তোমরা হচ্ছে সেকশন 2। One 17251. Present, sir. Uh, 106. 18126. 18296. Present, sir. 19163. Yes, sir. 64. Present, sir. 65. Yes, sir. 66. 7. Yes, sir. 8. Yes, sir. 9. স্যার 66 আছে স্যার, ওর সম্ভবত জি স্যার, আছে স্যার। 69. 70. Yes, Present, sir. sir. The 7 to 1. আচ্ছা, 73. Yes, sir. 74. Yes, sir. 76. 80. Present, sir. 81. Present, sir. 83. Present, sir. 4. প্রেজেন্ট স্যার। 6. Present, sir. 8. 9. 89. 90. Yes, sir. 92. Yes, sir. 97. Yes, sir. Sir. 98. Yes, sir. 99. স্যার Present, sir. ছিল স্যার, চ্যাট বক্সে আইডি লিখতে। 99. Present, sir. হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাটেন্ডেন্সটা আমি হচ্ছে তখন রেকর্ডিং বন্ধ রাখি।
এই তো মাল্টি ফাংশন সেপারেটর পাওয়া গেছে। এটা আচ্ছা, মাল্টি ফাংশন সেপারেটর এটা হচ্ছে তোমার অটোমেটিক বেল ওপেনারের পরই এই মেশিনটাকে বসানো যেতে পারে। তো আমরা বিশেষ করে যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনটা হচ্ছে তোমার ট্রুজলার কোম্পানির মেশিন। এই মেশিনটা হচ্ছে ট্রুজলার কোম্পানির মেশিন, তবে সেম কাজ করে এরকম মেশিন হচ্ছে অন্যান্য ম্যানুফ্যাকচারারও ব্যবহার করে। তবে আমরা এখন যে মেশিনটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে তোমার ট্রুজলারের মেশিন। প্রথমে হচ্ছে আমরা একটু মুখে বলে যাওয়ার চেষ্টা করি, এরপরে হচ্ছে আমরা এইটাকে একটা সহায়ক ভিডিও দেখব। এটাকে কি ফুল পেজ ভিউ করে দেখার সুযোগ আছে? ফক্সিট রিডার পিডিএফ। আচ্ছা, আমার জানা মতো নাই, তো এটা কি কাজে লাগাতে হবে? আশা করি দেখতে পাচ্ছ। তো এইখানে হচ্ছে মূলত এই মেশিনটাকে সবার প্রথম যেটা হবে যে নাম্বার 1, এখানে হচ্ছে নাম্বার 1 দিয়ে কি বোঝানো হয়েছে? 1 দিয়ে বোঝানো হয়েছে the material is sucked off an automatic bail opener Blendomet BOA। ব্লেন্ডোমেট অটোমেটিক বেল ওপেনার কি জিনিস সেটা তো আমরা জানি। তো নতুন করে বলেছে ব্লেন্ডোমেট বিওএ। ব্লেন্ডোমেট বিওএ হচ্ছে ট্রুজলারের অটোমেটিক বেল ওপেনারের কমার্শিয়াল নেম। ঠিক যেমন রিটারের অটোমেটিক বেল ওপেনারের কমার্শিয়াল নেম আমরা বলেছি হচ্ছে রিটার ইউনিফ্লক, ঠিক আছে, ইউনিফ্লক। আর ট্রুজলারের কমার্শিয়াল নেম হচ্ছে ব্লেন্ডোমেট বিওএ। তো নাম্বার 1 হচ্ছে এই পথ ধরে ওই যে আমরা বললাম ফিড ডাক্ট থাকবে, ফিড ডাক্ট দিয়ে আমরা সাকশন করা ফাইবারগুলিকে নিয়ে আসব। কোথায় নিয়ে আসব? যদি ট্রুজলারের মেশিন হয় তাহলে আমরা মাল্টি ফাংশন সেপারেটর এই মেশিনটার মধ্যে নিয়ে আসবো এই নাম্বার 1 এই পথ ধরে। ফাইবারটাকে নিয়ে আসার জন্য নিয়ে আসলাম। তারপরে নাম্বার 2, নাম্বার 2 তে the automatic control of the fan ensures uniform air volume। তো এই 2 নাম্বার হচ্ছে ফ্যান যেটা করবে সে হচ্ছে ফাইবারটাকে ব্লো করে দিবে, অর্থাৎ বাতাসের মাধ্যমে। এই ট্রান্সপোর্টেশন গুলি কিন্তু নিউমেটিক ট্রান্সপোর্টেশন হচ্ছে। তো ফাইবার তো আসবে, এই 2 নাম্বার ফ্যান সে করবে কি এই ফাইবার যা আসবে সে হচ্ছে ব্লো করে এই ফাইবার গুলিকে নিচ দিক দিয়ে এই পাশ দিয়ে পরিবহন করে বের করে দিবে। অর্থাৎ ফ্যানের কারণে বাতাস এবং ফাইবার একসাথে এই পথ ধরে সে হচ্ছে মেশিনের ভিতরে আসতে থাকবে। 1 নম্বর হচ্ছে তার এন্ট্রি নিল ফাইবার, এবং 2 নম্বর হচ্ছে ফ্যানের মাধ্যমে হচ্ছে এই ফ্যান ফাইবার গুলিকে সামনের দিকে পৌঁছায় দিল। তারপরে হচ্ছে 3 নাম্বারে যে এখানে একটা ত্রিভুজাকৃতির ধরনের একটা জিনিস দেখা যাচ্ছে। 3 নাম্বারে চলে যাই। এই নিউ গাইডিং প্রোফাইল, এই যে যেই ম্যাটেরিয়ালটাকে দেখা যাচ্ছে এখানে এটাকেই বলা হচ্ছে গাইডিং প্রোফাইল। এ নিউ গাইডিং প্রোফাইল এসে কি করবে? has been developed for the aerodynamic heavy part separator। আমি বিষয়টাকে একটু ব্যাখ্যা করে বোঝাবো। সে আসলে মূলত একটা হেভি পার্টিকেল সেপারেট করে। অর্থাৎ এর আগে 2-1 দিন ক্লাসে, সম্ভবত গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের যা ইম্পিউরিটিস এগুলিকে আমরা হচ্ছে একটা ভাগে ভাগ করে ফেলতে পারি। সেটা হচ্ছে যদি এরা ভারী হয়, হেভি পার্টিকেল হয়। আরেকটা হচ্ছে হেভি পার্টিকেল হলে তারা নিজের ওয়েটে নিজেই পড়ে যাবে, এটা আমি বলেছিলাম। বিশেষ করে হেভিয়ার পার্টিকেল কিংবা হেভিয়ার ট্র্যাশ পার্টিকেল, তারা নিজের ওয়েটে নিজেই পড়ে যাবে। কিন্তু যারা হচ্ছে ডাস্ট গুলি কিন্তু নিজের ওয়েটে নিজে পড়ে যায় না। তো এই 2 নাম্বারের পরে এই ডাক্ট দিয়ে আসার পরে হেভি পার্টিকেল গুলা যখন আসবে, এখানে একটা ত্রিভুজাকৃতির ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে গাইডিং প্রোফাইল। কেন গাইডিং প্রোফাইল? কারণ হচ্ছে সে ফাইবার থেকে হেভিয়ার পার্টিকেল গুলিকে গাইড করে আলাদা করে ফেলতে পারে। এখানে তোমরা এখানে একটা ডট লাইন দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা ডট লাইন দেখতে পাচ্ছ। ডট লাইন মানে হচ্ছে ওইখান দিয়ে
যেই ফাইবার তো আসবে, তো ফাইবারের মধ্যে যে হেভি পার্টিকেল গুলি ছিল তারা হচ্ছে এই দিক দিয়ে পড়ে যাবে, যেহেতু তারা হেভি তারা হচ্ছে এই নেট দিয়ে নিচের দিকে এই জায়গাটা দিয়ে ডট লাইন দিয়ে যেই ডোর বোঝানো হচ্ছে এই জায়গা থেকে সে নিচে নেমে আসবে। আর গাইডিং প্রোফাইল কেন? কারণ সে হেভি পার্টিকেলটাকে এদিক দিয়ে আসার রাস্তা করে দিল, এবং একই সাথে যে সমস্ত ফাইবার ছিল, ফাইবার তো লাইট ওয়েট, তারা কিন্তু বাতাসের ফ্লো এর সাথে 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 উড়ে তারা উপরের দিকে চলে যাবে। আশা করি হচ্ছে বোঝাতে পারতেছি। গাইডিং প্রোফাইল নাম হচ্ছে কেন, কারণ এখানে এসে ৩ এর কাছাকাছি এসে ম্যাটেরিয়ালটা ২ ভাগে ভাগ হয়ে গেল। ফাইবার হচ্ছে বাতাসের সাথে সাথে এই অ্যারো দিয়ে চলে যাবে, আর যারা হচ্ছে হেভি পার্টিকেল তারা হচ্ছে এই বাম পাশের যে রাস্তাটা ছিল গাইডিং প্রোফাইলের বাম পাশে, এই রাস্তা ধরে নিচে নেমে আসবে, এবং এখানে একটা দেখতে পাচ্ছ ওয়েস্ট বক্স আছে, এই ওয়েস্ট বক্সে জমা হয়ে যাবে। তাহলে মাল্টিফাংশন সেপারেটরের সবার প্রথম আমরা কিন্তু একটা কাজ খুঁজে পেলাম, সেটা হচ্ছে মাল্টিফাংশন সেপারেটর সবার প্রথম একটা কাজ খুঁজে পেলাম যে সে হেভি পার্টিকেলকে আলাদা করতে পারে। খেয়াল রেখো বা পারলে নোট ডাউন করে রাখো, এটা হচ্ছে মাল্টিফাংশন সেপারেটরের প্রথম কাজ আমরা পেলাম যে সে হেভি পার্টিকেলকে আলাদা করে রাখতে পারে। স্যার আমাকে অ্যাবসেন্ট দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অপেক্ষা করো, ক্লাসের শেষে মনে করাই দিও। তো এখানে হ্যাঁ বলো। কথা বলতে পারি? জি অবশ্যই বলো। স্যার হেভি পার্টিকেল বলতে আপনার ডাস্ট জাতীয় বা মেটাল জাতীয় এমন কোনো কিছু? ডাস্ট তো অবশ্যই না, কারণ হচ্ছে ডাস্ট তো তারা বাতাসে উঠতে পারে। হেভি পার্টিকেলের মধ্যে হ্যাঁ, যেমন ধরা যাক কোনো মেটাল পার্টিকেল হতে পারে, কিংবা কোনো ওয়্যার হতে পারে, কিংবা এমনকি হেভি ট্র্যাশ পার্টিকেল হতে পারে, যে কোনো একটা প্ল্যান্ট পার্টিকেল বা একটা লিফ পার্টিকেল সে হেভি ছিল। হেভি বলতে যারা নিজের ওয়েটে নিজেই পড়ে যাবে নিচে, তারাই এখানে হেভি। বুঝাতে পারলাম কি? অবশ্যই যদি কোনো মেটাল পার্টিকেল থাকে সেও হেভি পার্টিকেলের মধ্যেই পড়বে, কোনো সন্দেহ নাই। কারণ অবশ্যই নিঃসন্দেহে মেটাল পার্টিকেল নিজের ওয়েটে নিজেই পড়ে যাবে। কিন্তু আমি যেটার জন্য এই কথাটা বললাম, আচ্ছা একটু অপেক্ষা করি। কিন্তু যেই জন্য আমি এই কথাটা বললাম সেটা হচ্ছে যদি কোনো হেভিয়ার ট্র্যাশ পার্টিকেলও থাকে সেও কিন্তু এখানে হেভি পার্টিকেলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যেহেতু সে নিজের ওয়েটে নিজেই নিচের দিকে পড়ে যেতে পারে। তো এখন এই ডাক্ট বেয়ে ফাইবার গুলো উপরে উঠে গেল, হেভি পার্টিকেলকে আমরা হচ্ছে আলাদা করে ফেলেছি। আলাদা করে ফেলার পরে তারপরে যেটা, সেটা হচ্ছে নাম্বার 4 এ চলে যাব আমরা। দ্য রেক্টেঙ্গুলার ডাক্ট ইজ প্রিপেয়ার্ড ফর স্পার্ক ডিটেক্টর। নাম্বার 4, ঠিক আছে। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে একটা স্পার্ক ডিটেক্টর। স্পার্ক ডিটেক্টর, তারপরে হচ্ছে আচ্ছা আগে এটাই কথা বলে নেই। একটা স্পার্ক ডিটেক্টর থাকবে। কেন স্পার্ক ডিটেক্টর দরকার? সেটা হচ্ছে আমাদের এই ডাক্টের মধ্যে কিন্তু ডাক্টগুলি সাধারণত মেটালিক, আর এর মধ্যে প্রচুর মেটাল পার্টসও থাকতে পারে। এখন এই এয়ার ফ্লোটা যখন দ্রুত গতিতে ডাক্টের মধ্য দিয়ে, ডাক্ট বলতে বোঝাচ্ছে এই নালীগুলি বা এই পাইপগুলিকে, ডাক্টের মধ্য দিয়ে যায়, কিংবা হচ্ছে আমরা যেই ডাক্ট দিয়ে অটোমেটিক বেল ওপেনার থেকে ফাইবার গুলিকে এই মাল্টিফাংশন সেপারেটরে নিয়ে আসবো বা অন্য যে কোনো মেশিনে যখন নিয়ে যাব, তখনই হচ্ছে এই মেটাল পার্টিকেল গুলি এই ডাক্টের দেয়ালের সাথে সংঘর্ষ লেগে বা অর্থাৎ ফ্রিকশন তৈরি হবে। যদি মেটাল মেটাল ফ্রিকশন তৈরি হয় তখন কিন্তু এখানে স্পার্ক তৈরি হতে পারে। এবং স্পার্কটা এখানে খুবই মানে ভয়াবহ একটা বিষয় হবে যদি কোনো স্পার্ক তৈরি হওয়ার পরে সেটা সাস্টেইন করে। কারণ হচ্ছে সাধারণত আমরা এখানে কটন এবং কটন ব্লেন্ড ফাইবার ব্যবহার করি, এবং আমরা নিশ্চয়ই জানি যে কটন ফাইবার হচ্ছে দারুণ রকম দাহ্য, ঠিক আছে। ওটাকে আমরা বলি সেলফ বার্নিং প্রপার্টি। তুমি যদি কটন ফাইবারের একটা পেপার, একটা ক্লথ নাও বা একটা হচ্ছে কটন ফাইবার একটা ফ্যাব্রিক নাও, সেটার এক মাথায় তুমি যদি আগুন ধরায় দাও, এবং যদি বাতাস টাতাস আশেপাশে যদি না থাকে, ফ্যানের বাতাস বা খুব দ্রুত গতির কোনো বাতাস যদি না থাকে, তাহলে দেখবা তুমি ওই আগুনটাকে সরাই নিলে, অর্থাৎ তুমি লাইটার দিয়ে যদি আগুন ধরাও কিংবা ম্যাচ দিয়ে আগুন ধরাও, ম্যাচকে সরাই নিলেও দেখবা কটন ফ্যাব্রিক নিজে নিজেই জ্বলে পুড়ে খাক হয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমরা বলি সেলফ বার্নিং প্রপার্টি। তো কটন ফাইবার দারুণ রকম দাহ্য, সে হচ্ছে মানে একটুখানি স্পার্ক যদি তৈরি হয় সে নিজে নিজেই পুড়ে যেতে পারে। এই জন্য টেক্সটাইল গুদামে যদি কোনো আগুন লাগে সেটা খুবই ভয়াবহ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ সে নিজে নিজেই পুড়ে যায় সব। তো এই জন্য একটা স্পার্ক ডিটেক্টর আমাদের দরকার। স্পার্ক ডিটেক্টর হলে কি হবে, এই যে স্পার্ক ডিটেক্টরটা আমরা দেখতে পাচ্ছি, তো
এই স্পার্ক ডিটেক্টরটা হচ্ছে সে কেবলমাত্র সিগন্যাল দিবে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে সে সিগন্যাল দিবে যে একটা স্পার্ক ধরা পড়েছে। ঠিক আছে, 4 শেষে কাজটা এখন আমার শেষ হয় না এখানে, তাই আমি হচ্ছে এটার সাথে আরেকটাকে অ্যাড করে নিব। 4 পরে 6 নম্বর যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মেটাল ডিটেক্টর। যদি কোনো মেটাল পার্টিকেল এই হেভি পার্টিকেলে আলাদা না হয়ে যায়, হ্যাঁ এগুলো আসলে প্রত্যেকটাই সেন্সর, বা নাম্বার 6 হচ্ছে একটা ম্যাগনেটিক সেন্সর, আর হচ্ছে নাম্বার 4 হচ্ছে একটা থার্মাল সেন্সর। তো যদি স্পার্ক ডিটেক্টরে হচ্ছে একটা স্পার্ক ধরা পড়ে, কিংবা নাম্বার 6 যেটা মেটাল ডিটেক্টরে যদি কোনো মেটাল পার্টিকেল ধরা পড়ে, তখন তাদের রাস্তা কিন্তু এক, এই যে এই রাস্তা ধরে নেমে আসবে। তখন হবে কি, তাদের এই পাশ দিয়ে যাওয়ার সময় নাম্বার 7 এখানে হচ্ছে একটা ঢাকনা দেখা যাচ্ছে, ঢাকনা বা ফ্ল্যাপ, FLAP, ফ্ল্যাপ। ফ্ল্যাপ মানেও ঢাকনা, FLAP, এখানে একটা ঢাকনা বা ফ্ল্যাপ দেখা যাচ্ছে। এবং আমি একটু জুম করি, ফ্ল্যাপটা হচ্ছে তোমার এটা, এই যে ফ্ল্যাপটা কিন্তু মাঝখানে একটা জয়েন্ট আছে, ঠিক আছে, মাঝখানে একটা জয়েন্ট বসানো, অর্থাৎ এই ফ্ল্যাপটা চাইলেই হচ্ছে এখন যেরকম, এখন যে অবস্থায় দেখা যাচ্ছে, এই অবস্থায় ফ্ল্যাপটা কিন্তু সমস্ত ফাইবারকে যেতে দিচ্ছে, ঠিক আছে, যেতে দিচ্ছে। তো যদি কোনো ধরনের পার্টিকেল ধরা পড়ে, হয় সেটা যদি মেটাল ডিটেক্টরে যদি মেটাল পার্টিকেল ধরা পড়ে, বা হচ্ছে স্পার্ক ডিটেক্টরে যদি স্পার্ক ধরা পড়ে, তখনই এই ফ্ল্যাপটা ঘুরে যাবে এবং ঘুরে গিয়ে এই রাস্তাটাকে বন্ধ করে দিবে। ঠিক আছে, সে হচ্ছে এই এই জায়গাটাকে, এই রাস্তাটাকে সে বন্ধ করে দিবে। বন্ধ করলে হবে কি, বন্ধ করে দিলে সমস্ত ফাইবার যা থাকবে তখন আর উপরে যেতে পারবে না, তখন যাবে কোথায়, যাবে হচ্ছে এই নিচ দিক দিয়ে এসে, এখানে আরেকটা ওয়েস্ট চেম্বার আছে, এই ওয়েস্ট চেম্বারে এসে জমা হয়ে যাবে। অর্থাৎ উপরে যদি কোনো হচ্ছে তোমার ইয়ে ধরা পড়ে, স্পার্ক ডিটেক্টরে যদি কোনো স্পার্ক ধরা পড়ে, কিংবা মেটাল ডিটেক্টরে যদি কোনো মেটাল পার্টিকেল ধরা পড়ে, তখনই সে সিগন্যাল পাঠাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট করবে কি, এই এই যে ফ্ল্যাপ ছিল, এই যে ঢাকনা ছিল, ঢাকনাটাকে বন্ধ করে দিবে। তো ঢাকনাকে বন্ধ করে দিলে ফাইবার আর আগের মতো তার রেগুলার পথে যেতে পারবে না। ঢাকনার কারণে সে ওই পথে না গিয়ে সে এই নিচের দিকে নেমে আসবে, এবং হচ্ছে সে এই পাশে এই যে ওয়েস্ট বক্স দেখা যাচ্ছে, সে হচ্ছে এই ওয়েস্ট বক্সে জমা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি হচ্ছে তোমাদেরকে বোঝাতে পারলাম যে 4 এবং 6 অর্থাৎ স্পার্ক ডিটেক্টর এবং মেটাল ডিটেক্টর এই দুটোই হচ্ছে আসলে সেন্সর, সেন্সিং ইউনিট। স্যার কিন্তু জি স্পার্ক বলো। ডিটেক্টরটা কি স্যার স্মোক ডিটেক্টর? মূলত সে আসলে হচ্ছে, হ্যাঁ মূলত আসলে এটা থার্মাল ডিটেক্টর। স্পার্ক শুধু বলতে থার্মাল ডিটেক্টরও, মানে সে টেম্পারেচার, যদি কোনো স্পার্ক তৈরি হয় তাহলে সে হচ্ছে তোমার কি বলে, টেম্পারেচারের যেই বৃদ্ধি ঘটবে, সেই টেম্পারেচারের বৃদ্ধিটাকে সে হচ্ছে ডিটেক্ট করতে পারে। তো তবে হ্যাঁ, কোনো ম্যানুফ্যাকচারার যদি হচ্ছে চাইলে স্মোক ডিটেক্টরও ব্যবহার করতে পারে, স্মোক সেন্সর করে কিনা আমার জানা নেই, তবে কেউ করবেই না এই কথাও বলা যাচ্ছে না, যে স্মোক ডিটেক্টর ব্যবহার কেউই করে না এটা আমার জানা নেই, কেউ করতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে তার মানে আমার ফ্ল্যাপটা হচ্ছে এলিমিনেটিং ইউনিট, তার মানে ফ্ল্যাপ হচ্ছে বের করে দিবে, আর 4 এবং 6 এরা হচ্ছে সেন্সিং ইউনিট, এরা হচ্ছে সেন্স করবে। আশা করি 4 এবং 6 এর কাজটা তোমাদের বোঝাতে পেরেছি। আমরা আচ্ছা, 4 এবং 6 এর পরে এটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে, আচ্ছা তার মানে আমাদের কাজ কিন্তু 3টা জমে গেছে মাল্টি ফাংশন সেপারেটরের। একটা হচ্ছে গাইডিং প্রোফাইল, গাইডিং প্রোফাইলের কাজ হচ্ছে হেভি পার্টিকেলকে আলাদা করে ফেলা, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ আমরা পেয়েছি স্পার্ককে ডিটেক্ট করা এবং আলাদা করা। 3 নম্বর কাজ আমরা পেলাম মেটাল পার্টিকেল, যেটা 6 করলো, মেটাল পার্টিকেলকে ডিটেক্ট করা এবং আলাদা করা, 3টা কাজ জমলো। 4 থেকে 6 আসার সময়, 4 থেকে 6 আসার সময় এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে একটা তোমার নাম্বার 5 দেখা যাচ্ছে। নাম্বার 5 যেটা, তাকে বলা হচ্ছে ডাস্ট সেপারেটর। নাম্বার 5 যেটা, তাকে বলা হয় ডাস্ট সেপারেটর। কিভাবে সে ডাস্টকে সেপারেট করবে? ডাস্ট কিন্তু এমন এক জিনিস যে নিজের ওয়েটে নিজেই পড়বে না সহজে, ঠিক আছে, ডাস্ট সাধারণত বাতাসেই হচ্ছে উড়ে বেড়ায়। সুতরাং হেভি পার্টিকেলকে আলাদা করার জন্য আমরা যেরকম গাইডিং প্রোফাইল ব্যবহার করেছিলাম, যে বাতাসের সাথে সাথে ফাইবার চলে গেল, হেভি পার্টিকেল নিজের মতো নিজেই নিজে পড়ে গেল, এরকমটা কিন্তু ডাস্টের ক্ষেত্রে কখনোই সম্ভব না। তো ডাস্টের ক্ষেত্রে যেটা হবে,
এখানে তোমরা হচ্ছে নাম্বার 13 দিয়ে এটা বোঝানো হচ্ছে একটা সাকশন ফ্যান। সাকশন ফ্যান মানে হচ্ছে সে এই ফ্যানটা বাতাসকে টেনে নিয়ে আসবে নিচের দিকে, সাকশন ফ্যান। আর একই সাথে এই যে দাগটা দেখা যাচ্ছে, এই পথ ধরে যে দাগটা আসছিল সেগুলো কিন্তু সব ছিল সলিড দাগ, ঠিক আছে, সলিড ওয়াল। এই দিক দিয়ে সলিড ওয়াল, পুরাটা ছিল আগের সলিড ওয়াল। কিন্তু এখানে এসে দেখো নাম্বার 5 এ যখন ডাস্ট পার্টিকেল সেপারেটরে আসলো, তখন এখানে খেয়াল করো, আমি একটু জুম করে রেখেছি, এখানে পারফোরেটেড শীট বোঝানোর জন্য ছোট ছোট ডট দেওয়া হয়েছে, এখানে ডট ডট, দুই পাশেই ডট। অর্থাৎ 5 এর মাঝখানে এই যে দেয়ালটা, এই দেয়ালটা সলিড ওয়াল না, বরঞ্চ এটা হচ্ছে পারফোরেটেড ওয়াল। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি যে নাম্বার 5 যেটা, এটা হচ্ছে ডাস্ট এক্সট্রাকশন চেম্বার, এবং এই যে ওয়ালটা, এই ওয়ালটা কিন্তু হচ্ছে তোমার পারফোরেটেড ওয়াল। তো পারফোরেটেড ওয়াল হওয়ার ফলে সাকশন ফ্যান যখন বাতাসকে টান দেয়, তখন পারফোরেশনের কারণে বাতাসটা চলে আসে, এবং একই সাথে বাতাসের সাথে সাথে যে ডাস্ট পার্টিকেল, খুব ক্ষুদ্র ক্ষুদ্র ডাস্ট পার্টিকেল গুলাও কিন্তু চলে আসে, কিন্তু ফাইবার আসবে না। ফাইবার আসবে না কেন? কারণ এই পারফোরেশন গুলো খুবই ক্ষুদ্র, যার ফলে বাতাসের সাথে কেবলমাত্র ডাস্ট পার্টিকেলই আসতে পারে, কিন্তু যেই হেভিয়ার পার্টিকেল, ঠিক আছে, কারণ হেভিয়ার পার্টিকেল কিন্তু কোনোভাবেই এখানে আলাদা হবে না। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে এটাও হচ্ছে আরেকটা কাজ জমা হয়ে গেল, যে আমার ডাস্ট পার্টিকেলকে আলাদা করা। তো ফাইবার তাহলে যখন 4 পার হয়ে যাবে তখনই কোনো স্পার্ক থাকলে সেন্সিং হয়ে যাবে। 5 পার হয়ে আসার সময় এইটুকু জায়গাতে ডাস্ট এক্সট্রাকশন হয়ে যাবে। 6 পার হয়ে যখন আসবে তখন কোনো মেটাল পার্টিকেল থাকলে হচ্ছে ধরা পড়বে। যদি ধরা পড়ে থাকে 7 তাকে ওয়েস্ট বক্সে ফেলে দিবে। আর যদি হচ্ছে কেউ ধরা না পড়ে তাহলে তারা এক্সিট করবে হচ্ছে এই পথে। স্যার হ্যাঁ বলো। স্যার 6 কি স্যার মেটাল ডিটেক্ট করবে? জি জি। তাহলে স্যার 3টা কি করবে? 3 এর ক্ষেত্রে কোনো ডিটেকশন নাই। 3 এর ক্ষেত্রে যদি কোনো মেটাল পার্টিকেল এরকম হয় যে সে খুবই হেভি পার্টিকেল এবং ফাইবার ফ্লকের নিচের দিকে ছিল, সে এখানে আলাদা হয়ে যাবে। যদি কোনো মেটাল পার্টিকেল, এখানে কিন্তু কোনো সেন্সিং ইউনিট নাই, এখানে হচ্ছে পুরোপুরি পার্টিকেলের নিজের ওয়েটের উপর নির্ভরশীল। যদি এরকম হয় যে হ্যাঁ সে ফাইবার ফ্লকের সাথে যেতে পারছে না একদম, সে নিচে পড়ে যাবে নিজের ওয়েটে, সমস্যা নেই। এমন যদি হয় যে কোনো একটা মেটাল পার্টিকেল কিন্তু সে ক্ষুদ্র মেটাল পার্টিকেল, হেভি ওয়েট ছিল না, বা হচ্ছে এমন বড় একটা ফাইবারের ফ্লকে ছিল নিচে পড়ার সুযোগ পায় নাই, সে হচ্ছে এদিক দিয়ে যাওয়ার সময় ডিটেকশন হবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো নাম্বার 6 টা হচ্ছে এখানে সাধারণত ম্যাগনেটিক সেন্সর থাকে, কিন্তু নাম্বার 3 তে কিন্তু কোনো সেন্সর টেন্সর নাই। এখানে আমরা পুরোপুরি হচ্ছে হেভি পার্টিকেলস তার নিজের ওয়েটে পড়ে যায় কিনা এই বিষয়ের উপর নির্ভরশীল। ঠিক আছে? এইটার ক্ষেত্রে প্রশ্ন কিরকম আসতে পারে, বা প্রশ্ন করলে যে এই ডায়াগ্রামটা পুরোটা দিতে হবে কি? জি জি, যদি তোমাকে ডায়াগ্রাম আঁকতে দিই তাহলে ডায়াগ্রামটা আঁকতে হবে। এটা ডায়াগ্রাম এবং বিবরণ সব মিলায় হয়তো 7 থাকবে, 7 কিংবা 6 থাকবে। যদি 7 আসে তাহলে ডায়াগ্রামের জন্য 3.5, লেখার জন্য 3.5। তারপর হচ্ছে যদি 6 আসে তাহলে 3 দিন। 6 আসার কথা না, আসলে 7ই আসবে, এটা আসলে 7ই দিই। 3.5 3.5 করে থাকে আর কি। তো তার মানে এখানে হচ্ছে আমরা 4টা কাজ পেলাম। একটা হচ্ছে হেভি পার্টিকেল রিমুভ করে, আরেকটা কাজ পেলাম নাম্বার 4, সেখানে স্পার্ক ডিটেকশন হয়। আরেকটা কাজ পেলাম হচ্ছে স্পার্ক ডিটেকশন এবং এলিমিনেশন, যদি একবারে বলে দিই। নাম্বার 5 এ যদি হয় তাহলে ডাস্ট এক্সট্রাকশন, অর্থাৎ ডাস্ট রিমুভ করে। নাম্বার 6 এখানে হচ্ছে মেটাল পার্টিকেল ডিটেক্ট করে এবং পরবর্তীতে হচ্ছে সেটাকে এলিমিনেশন করে দেওয়া হয়। এই হচ্ছে মোটামুটি 4টা কাজ। আবারও বলি, হেভি পার্টিকেল সেপারেশন, তারপর হচ্ছে স্পার্ক ডিটেকশন এন্ড এলিমিনেশন, মেটাল পার্টিকেল ডিটেকশন এবং এলিমিনেশন, এবং হচ্ছে ডাস্ট এলিমিনেশন। এই 4টা কাজ হচ্ছে হয়। তো যেহেতু সে 4 ধরনের জিনিসকে আলাদা করতে পারে, এই জন্যই তার নাম হয়েছে মাল্টি ফাংশন সেপারেটর। ঠিক আছে? আর তার কমার্শিয়াল নেম, এটা হচ্ছে তার কমার্শিয়াল নেম SPMF। সম্ভবত SP দিয়ে বোঝানো হচ্ছে সেপারেটর, MF দিয়ে হচ্ছে মাল্টি ফাংশন। সম্ভবত বললাম কারণ এটা কোথাও লেখা নাই, কিন্তু মিলালে এরকমই পাওয়া যায় আর কি, অন্যান্য মেশিনের ক্ষেত্রেও এরকমই পাওয়া যায়। আচ্ছা, নাম্বার 8 হচ্ছে এক্সিট। মাঝখানে অবশ্য আরো 2-1টা বাদ পড়ে গেছে যেগুলি নিয়ে আমরা এখনো কথা বলি নাই। 8 নাম্বার নিয়ে কথা বলছি, 9 নিয়ে কথা বলছি যে ফ্ল্যাপ থাকে। তারপরে হচ্ছে 10 বলেছি আমরা যে এটা হচ্ছে ওয়েস্ট চেম্বার। ঠিক আছে? নাম্বার 10 হচ্ছে ওয়েস্ট চেম্বার। এটা একটা ওয়েস্ট চেম্বার, এটা একটা ওয়েস্ট চেম্বার। বাম দিকের ওয়েস্ট চেম্বারটা হচ্ছে হেভি পার্টিকেলের জন্য, ডান দিকের ওয়েস্ট চেম্বারটা হচ্ছে তোমার এই স্পার্ক কিংবা মেটাল পার্টিকেল যদি কেউ আসে তাহলে তার জন্য হচ্ছে ডান দিকের ওয়েস্ট চেম্বার। আর তারপরে হচ্ছে 10 গেল। 11
The extinguishing device can be integrated here, আর একটা হচ্ছে 12 heat sensor। এই জিনিসটা কি এটা একটু আমরা বলে ফেলি। এই তো হ্যাঁ 11 এবং 12 আমরা নিশ্চয়ই বলেছি দেখো দুইটা ওয়েস্ট চেম্বারের মধ্যে 10 এর সাথে এই বাম দিকেরটার সাথে কিন্তু ডান দিকেরটা পার্থক্য আছে, ঠিক আছে। পার্থক্য হলো এখানে কোনো ধরনের স্পার্ক আসার সম্ভাবনা নাই, কিন্তু এটাতে কিন্তু স্পার্ক আসার সম্ভাবনা আছে। এই কারণেই দেখো 11 এবং 12 বলতে দ্য এক্সটিংগুইশিং ডিভাইস ক্যান বি ইন্টিগ্রেটেড হিয়ার, অর্থাৎ যদি এখানে আমাদের কোনো তোমার হচ্ছে স্পার্ক চলে আসে তাহলে তো স্পার্কটাকে নিভাতে হবে, কারণ এখানে অনেক ধরনের ওয়েস্ট থাকবে। স্পার্ক এসে যদি এদের মধ্যে একটা আগুন লাগায় দেয় তাহলে তো মুশকিল। সুতরাং একটা এক্সটিংগুইশিং ইউনিট আমার এখানে দরকার, যে কিনা স্পার্ক যদি একটা সম্ভাবনা আছে, ফাইবার তো এত দ্রুত গতিতে হচ্ছে মানে আসে, এয়ার ফ্লো এর কারণে স্পার্ক নিভে যেতে পারে, সমস্যা নেই। নিভে গেলে তো কোনো সমস্যা নেই। যদি কোনো কারণে না নিভে যায় তখন এখানে হচ্ছে এক্সটিংগুইশিং একটা ডিভাইস দরকার। এক্সটিংগুইশিং ডিভাইস মানে হচ্ছে নির্বাপন, অগ্নি নির্বাপক যন্ত্র আর কি এক্সটিংগুইশিং ডিভাইস হবে। আর নাম্বার 12 যেটা, এটা হচ্ছে একটা হিট সেন্সর। তো এক্সটিংগুইশিং ডিভাইস তাকে নিভাই দিল কিনা আসলেই, কিংবা আসলেই হচ্ছে এক্সটিংগুইশিং ডিভাইস সিগন্যাল নিবে কোত্থেকে, সেটার জন্য একটা হিট সেন্সর দরকার। হিট সেন্সরের কাজ হচ্ছে কি, সে ওই থার্মালি চেক করবে, যদি টেম্পারেচার বেশি হয় তাহলে সে ধরে নেবে যে হ্যাঁ এখানে একটা স্পার্ক আছে বা কোনো ধরনের ফায়ার তৈরি হচ্ছে। তখন হচ্ছে হিট সেন্সর যদি ডিটেক্ট করে তখন হচ্ছে নাম্বার 11 যেটা এক্সটিংগুইশিং ইউনিট, সে হচ্ছে অ্যাক্টিভ হবে এবং আগুনটাকে নিভায় ফেলবে। এটা হচ্ছে 11 এবং 12 এর কাজ। নাম্বার 13 হচ্ছে এক্সস্ট এয়ার। এক্সস্ট এয়ারকে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, যে এটা আমরা বলেছি যে হচ্ছে একটা সাকশন এয়ার থাকবে, সাকশন ফ্যান থাকবে যে বাতাসকে টেনে নিয়ে যাবে। তো এখানে একটা ফিল্টার বসানো থাকবে বাতাসকে যখন টেনে নিয়ে যাবে আর কি। নাম্বার 14, opened waste from the waste opener can be fed back without an additional fan। 14টা হচ্ছে 1 এর পাশে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছ 1 এ তো আমরা আসবে হচ্ছে ফাইবার গুলা মূল বেল ওপেনার থেকে হচ্ছে ফাইবার গুলি 1 এই পথে এন্ট্রি নিল। তো আমাদের বেল ওপেনারে কখনো কখনো ব্লু রুমে অনেক সময় ওয়েস্ট ওপেনার মেশিনও ব্যবহার করা হয়। অর্থাৎ ওয়েস্ট ওপেনার হচ্ছে অন্যান্য মেশিন গুলাতে যে ওয়েস্ট হয় সেই ওয়েস্ট গুলাকে আলাদা করে প্রসেস করে নিয়ে আসে, অর্থাৎ সেই ওয়েস্ট থেকে ফাইবার গুলিকে ইউজেবল ফাইবার গুলিকে নিয়ে আসে। তো সেই ওয়েস্ট ওপেনার মেশিন থেকেও আমরা নাম্বার 14 এই পথে হচ্ছে ফাইবারকে ইনপুট দিতে পারি, ঠিক আছে। মূল এন্ট্রি হচ্ছে নাম্বার 1, বেল ওপেনার থেকে সরাসরি ফাইবার আসবে। আর যদি আমাদের কোনো ওয়েস্ট ওপেনার থাকে আমাদের লাইনে, তাহলে ওয়েস্ট ওপেনার থেকে নাম্বার 14 পথে হচ্ছে ফাইবার চলে আসতে পারে। এইটুকু হচ্ছে মোটামুটি আমাদের মাল্টিফাংশন সেপারেটর। এখান থেকে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমি একটু তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওতে নিয়ে যাব। স্যার একটা প্রশ্ন আছে স্যার। জি, একজন করে করতে পারো। স্যার 6 এ তো স্যার মেটাল ডিটেক্ট হওয়ার পরে স্যার সেটা ওই যে নিচে ওয়াস্টেজ বক্সে চলে যায়, এরপরে স্যার মেটালটা সেপারেট হয় কিভাবে? এখান থেকে তো মেটাল সেপারেট হবে না, মেটাল সেপারেট হওয়ার জায়গা নাই এখানে। মেটাল সেপারেট মানে মূল ফাইবারের ফ্লো থেকে মেটালটাকে আলাদা করলাম। এরপরে যেটা হবে, যখন তোমার প্রসেস শেষ হয়ে যাবে, লট শেষ, তোমার হচ্ছে মেইনটেনেন্সের টাইম, তখন তুমি ওয়েস্ট বক্সকে আলাদা করে নিয়ে আসবা। মেটাল সেপারেটর মানে হচ্ছে মূল ফাইবার থেকে মেটালকে আলাদা করলাম। তো যখন এই মেটাল পার্টটা ওয়েস্ট বক্সে চলে আসলো তখন আমরা মূল ফাইবার থেকে মেটালটাকে আলাদা করে ফেলছি, ঠিক আছে। হ্যাঁ বলো, পরবর্তী প্রশ্ন বলো। স্যার ওই যে 7 নাম্বার যে বক্সটা কখন খোলা হয় আর বক্সটা কখন বন্ধ করা হয়, এইটা যদি আরেকবার বলতেন স্যার। ফ্ল্যাপটা, আচ্ছা ঢাকনাটা না, আচ্ছা এই নাম্বার 7 যে ফ্ল্যাপটা, হ্যাঁ এটাই আমি একটু বলি, তারপর একটা ভিডিও দেখাবো তাহলে আরো পরিষ্কার হবে। মনে করো নাম্বার 6 একটা মেটাল পার্টিকেল সে ধরলো, কিংবা উপরে হচ্ছে স্পার্ক ডিটেক্টর একটা স্পার্ক ডিটেক্ট করলো। তো যদি ডিটেক্ট করে বসে থাকে তাহলে তো মুশকিল, কারণ কি তখন হবে কি পার্টিকেল গুলো সব ফাইবারের সাথে পরবর্তী মেশিনে চলে যাবে। খেয়াল করো ফ্ল্যাপটা এমন জায়গায় বসানো, এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে তার এক্সিট ওয়ে, ফাইবার এই পথে অন্য মেশিনে চলে যাবে। তো যেটা হবে, ডিটেক্ট করা মাত্রই যখন ঢাকনার কাছাকাছি আসবে পার্টিকেল গুলা, হোক সেটা স্পার্ক কিংবা মেটাল, সাথে সাথে ফ্ল্যাপটা ঘুরে যাবে, ফ্ল্যাপটা ঘুরে এরকম হয়ে যাবে, এখানে গিয়ে সে এই জায়গাটা বন্ধ করে দেবে। বোঝা যাচ্ছে? এই মাথাটা কে প্রশ্ন করেছো তুমি একটু খেয়াল করো। জি স্যার। মাথাটা, বাম মাথাটা ঘুরে যাবে, যেভাবে এভাবে ঘুরে যাবে, ক্লকওয়াইজ ঘুরে যাবে। ঘুরে গেলে কি হবে, এভাবে হচ্ছে ঢাকনাটা এরকম হয়ে যাবে, তখন এই যে এরকম হয়ে যাবে,
তো ঢাকনাটা এরকম হয়ে যাওয়া মানেই ফাইবারের রেগুলার এক্সিট ওয়ে বন্ধ, তখন ফাইবার যা আসবে সব বাধ্যতামূলক ভাবে এদিক দিয়ে চলে তারা ওয়েস্ট বক্সে জমা হয়ে যাবে। বোঝা গেল কি? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? স্যার ওখানে তো ফাইবার পড়বে স্যার, তাহলে ওগুলো ফাইবার কি হবে স্যার? আবার কিছুগুলো না, এখানে যেগুলি এই নাম্বার 10 ওয়েস্ট বক্সে যেগুলি চলে আসবে মেটাল কিংবা স্পার্কের সাথে, ওগুলি আসলে আর ব্যবহার করার উপায় নাই, এগুলা ওয়েস্ট। এটা আমাদের পুরো ব্লুরুম লাইনে আমরা এটা দেখতে পাবো যে আমরা যত বেশি আসলে ক্লিনিং এফিসিয়েন্সি চাই, যত বেশি আমরা ক্লিনিং এফিসিয়েন্সি চাই, আমাদেরকে হচ্ছে ওয়েস্টের দিকে তত বেশি হচ্ছে ছাড় দিতে হবে। এটা আমাদের একটা চিরাচরিত নিয়ম আর কি। আর কোনো প্রশ্ন আছে কি? আর কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা হচ্ছে একটা ভিডিও দেখানোর চেষ্টা করি। ভিডিওটা ভুলক্রমে হচ্ছে ব্লগ সাইটে আপলোড করা হয় নাই, তাই আমাকে একটু সময় দিতে হবে। আমি দেখি আমার কাছে ভিডিওটা আছে কিনা, থাকার কথা। আমার ধারণা ছিল ওটা আমি আপলোড করে দিয়েছি। হ্যাঁ, পাওয়া গেছে। আচ্ছা, এখানে হচ্ছে ভিডিওটার মধ্যে শুধুমাত্র আমরা ওই যে সেন্সিং ইউনিট এবং হচ্ছে যেই ফ্ল্যাপ যেটা ছিল সেই ফ্ল্যাপটাকে আমরা দেখব। মনে করো এই ফ্ল্যাপটা হচ্ছে নাম্বার 7 এর যে ফ্ল্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার 7 যে ফ্ল্যাপ ছিল সেটা। আর এটা হচ্ছে মনে করো আমার যে কোনো একটা সেন্সিং ইউনিট, ধরা যাক সেটা হতে পারে স্পার্ক ডিটেক্টর কিংবা সে হতে পারে মেটাল ডিটেক্টর, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার নাম্বার 7 এর ফ্ল্যাপ। এই পাশ থেকে ফাইবার যাচ্ছে, এটা হচ্ছে তার ফাইবার যাওয়ার রেগুলার জায়গা, রেগুলার ওয়ে। ঠিক ফ্ল্যাপটা ওই জায়গাতেই বসানো। নিচে হচ্ছে ওয়েস্ট বক্স। ভিডিওটা চালু করি। যাচ্ছে যাচ্ছে এই মনে করো যখনই হচ্ছে কোনো একটা স্পার্ক ধরা যাক ধরা পড়লো কিংবা মেটাল ডিটেক্টর, তখনই কিন্তু সেন্সর সেটাকে চেক করে ফেললো যে হ্যাঁ ধরা পড়ে গেছে। কিন্তু চেক করার সাথে সাথেই যদি ধরা পড়ার সেন্স করার সাথে সাথেই যদি আমি এখন এই ফ্ল্যাপটাকে খুলে দিই, অর্থাৎ ফ্ল্যাপটাকে দিয়ে হচ্ছে বন্ধ করে দিই মূল রাস্তাটা, তাহলে কিন্তু এই মাথা থেকে এই মাথা এইটুকুর মধ্যে যতটুকু ভালো ফাইবার ছিল তারাও কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। সুতরাং সেন্সিং এর সাথে সাথেই হচ্ছে ফ্ল্যাপ ওপেন হবে না। তো প্রসেসিং ইউনিট একটা জিনিস মেজার করবে, সেটা হচ্ছে ডাক্টের মধ্য দিয়ে ফাইবারের গতি কত, এবং এই গতিতে চলতে থাকলে কোনো একটা ওয়েস্ট বা কোনো একটা ম্যাটেরিয়াল কোন একজন আসামি হচ্ছে এই সেন্সর থেকে শুরু করে ফ্ল্যাপ পর্যন্ত পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে বা কত মাইক্রোসেকেন্ড সময় লাগে, ঠিক ততটুকু সময় পরেই ফ্ল্যাপটা খুলবে। তার মানে এখনই যদি ফ্ল্যাপটা হচ্ছে রাস্তা বন্ধ করে দেয় তাহলে তো অনেকখানি ফাইবার লস হবে, যে এতটুকু থাকা ফাইবার লস হবে। তার মানে এখন ফ্ল্যাপটাকে চালু করা যাবে না। তো যখনই এই ম্যাটেরিয়ালটা অর্থাৎ স্পার্ক বলো বা মেটাল বলো কাছাকাছি আসবে তখনই সে চালু হবে। দেখো এখনো কিন্তু চালু হয় নাই, এই এখন হচ্ছে চালু হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, এবং যখনই হচ্ছে এই ম্যাটেরিয়ালটা চলে যাবে তখনই আবার হচ্ছে ফ্ল্যাপটা বন্ধ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই কিছু না কিছু পরিমাণ ফাইবার অবশ্যই তোমার লস হচ্ছে হতেই হবে, ঠিক আছে? এভাবেই হচ্ছে আমাদের ওই ফ্ল্যাপটা নাম্বার 7 যে ফ্ল্যাপটা আমরা দেখেছি, এভাবেই হচ্ছে আমাদের এই ফ্ল্যাপটা কাজ করে। এই
আর নাম্বার 7 এর তো একটা ফ্ল্যাপ, সে কিন্তু হচ্ছে সেন্সর কন্ট্রোল ফ্ল্যাপ। আর আরেকটা যেটা নাম্বার 9, এটাও কিন্তু একটা ফ্ল্যাপ, ঢাকনা, কিন্তু এই ফ্ল্যাপটা একটু অন্যরকম, কারণ এখানে সব হেভি পার্টিকেল এসে জমা হচ্ছে। এই ফ্ল্যাপটা কিন্তু সেন্সর কন্ট্রোলড না, এই ফ্ল্যাপটা হচ্ছে স্প্রিং লোডেড। তার মানে এই ফ্ল্যাপটার গায়ে স্প্রিং বসানো, ফ্ল্যাপটা সাধারণত বন্ধই থাকবে, উপরে এসে মেটেল জমতে থাকবে জমতে থাকবে জমতে থাকবে, সে বন্ধই থাকবে। যখন হেভি পার্টিকেল জমতে জমতে এই ফ্ল্যাপের ধারণ ক্ষমতার বাইরে যাবে, তখন হচ্ছে ম্যাটেরিয়াল গুলা ফ্ল্যাপকে ধাক্কা দিয়ে নিচে পড়ে যাবে, এবং যেহেতু সেই স্প্রিং লোডেড, ফ্ল্যাপটা আবার বন্ধ হয়ে যাবে। আবারও ক্রমাগত ভাবে হচ্ছে ম্যাটেরিয়াল তার মধ্যে জমতে থাকবে জমতে থাকবে। এই স্যার হ্যাঁ, বলো। ম্যাটেরিয়াল গুলো কি স্যার যেখানে ডটেড লাইন দেওয়া ওইখান দিয়ে পড়বে, না যেখান দিয়ে স্যার তীর দেওয়া স্যার এখান দিয়ে পড়বে? এই যে এই পথে, এই পথে, এই পথে আসবে। এদিক দিয়ে তো হচ্ছে মূল ফাইবার চলে যাবে, এই যে এই জায়গাটা দিয়ে, এই গাইড প্রোফাইলের পাশে এই জায়গাটা দিয়ে আসবে। মূলত এই জায়গায় এসে সে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো থাকে কোনো ম্যাটেরিয়াল এদিক দিয়েও আসতে পারে, কিন্তু মূলত গাইডিং প্রোফাইলের আলাদা হওয়ার জায়গাটা এই জায়গা দিয়ে, যে হেভি পার্টিকেল ওরা এই জায়গা দিয়ে যখন যাবে তখন চলে আসবে। গাইডিং প্রোফাইল হচ্ছে এই কাজটাই করে, যে ফাইবার এবং হেভি পার্টিকেল তাদেরকে আলাদা করে দেয়। এরপরে সেই পথ ধরে নিচে নেমে আসবে। আর কোনো প্রশ্ন কি আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা শেষ করব। কোনো প্রশ্ন থাকলে করো। এই যে 1 থেকে 14 পর্যন্ত 14টা কম্পোনেন্ট আমরা বুঝলাম কিনা? স্যার একটা সিলি প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, অবশ্যই করো, সমস্যা নেই। স্যার 9 নাম্বার যেটা, এটা তো স্যার আপনি বললেন যে স্প্রিং কন্ট্রোল, জি তাহলে জি। স্যার এটা কি কখনো এমন পসিবল যে স্যার ঢাকনাটা খোলার পরে যে হেভি পার্টিকেলটা ছিল সেটা স্যার পড়ে যাওয়ার পরে ঠাস করে যখন ঢাকনাটা লেগে যাবে কিছু পার্টিকেল ফাইবারের সাথে চলে যাবে উপরে? কিছু পার্টিকেল মানে হচ্ছে না না, কারণ হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র মেটাল পার্টিকেলই জমবে তা না, এখানে যাবতীয় হচ্ছে হেভি পার্টিকেলই জমবে, হেভি পার্টিকেলই জমবে। তো হেভি জি স্যার, পার্টিকেল বুঝতে যখন পারছি। পড়বে তখন ঢাকনাটাকে ধাক্কা দিয়ে সবাই একসাথে পড়ে যাবে। তবে হ্যাঁ, ঢাকনাটা যখন আটকাবে তখন বাতাসের একটা ঝাপটা তো অবশ্যই লাগবে, ফাইবারের গায়ে লাগলেও সমস্যা নেই, ফাইবার তো সবাই উপরের স্যার দিকে সেই যাবে। বাতাসের ঝাপটাতে কি স্যার কোনো পার্টিকেল আবার উপরে ফাইবারের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা আছে? না, সম্ভাবনা নাই, কারণ হচ্ছে ফ্ল্যাপ থেকে এই ওয়েস্ট পার্টিকেলটা, ওয়েস্ট বক্সটা নিচে নিরাপদ দূরত্বেই থাকে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা মূলত দুইটা টপিক নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে তোমার এই অটোমেটিক বেল ওপেনার, আর একটা হচ্ছে মাল্টি ফাংশন সেপারেটর। দুইটাই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখন সামনের দিকে আমরা আমাদের শুধু সিলেবাসের মধ্যে সামনের দিকে বেশ কিছু মেশিন পড়ে ফেলা লাগবে। প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে প্রশ্নের ধাঁচ একই রকম হবে, যে ডায়াগ্রাম এবং অবশ্যই তার ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক আছে, আশা করি। স্যার, হ্যাঁ বলো। স্যার আমাকে অ্যাবসেন্ট দিয়েছেন। আচ্ছা, তাহলে আর কেউ কি অ্যাটেন্ডেন্স বাকি আছে? তাহলে বলে ফেলো, আমরা হচ্ছে আবার অন করি। আর কারো অ্যাটেন্ডেন্স কি বাকি? আর কারোটা স্যার বাকি নেই? রেকর্ড বাদ দিয়ে দিন। হ্যাঁ, রেকর্ড অফ করে দিই। ঠিক আছে, তাহলে তোমরা যাদের যাদের কাজ শেষ তারা লিভ নিতে পারো। যদি প্রশ্ন না থাকে, প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করো।